কাকু, তুমিও আজ আমাদের সাথে ঘুমাও না? বাবা বাইরে গেলে যেভাবে এক বিছানায় আমি, মা আর তুমি ঘুমাই। রাকিবের বুকে যেন প্রচণ্ড জোরে একটা ঘুষি বসিয়ে দিচ্ছে কেউ। সে হতভম্ব হয়ে বড় ভাইয়ের ছোট মেয়ে বৃষ্টিকে বলল, এসব তুমি কি বলছো মা? পাগলের মতো। ফরহাদ খেতে বসে এক লোকমা খাবার কেবল মুখে পুরেছে। এমন সময় বেডরুম থেকে কথাটা কানে ঢোকায় তার গলায় খাবারটা আটকে গেল। তার স্ত্রী তানিয়া টেবিলের পাশে দাঁড়িয়েছিল, তার মুখটাও একদম ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। কথাটার অর্থ এমনই কুৎসিত শোনালো যে এক মুহূর্তে তার মাথাটা ঘুরে উঠল। সে ছুটে গেল নিজের মেয়ের কাছে। এ কি বলছিস তুই? বৃষ্টি ফ্যাল ফ্যাল করে তাকালো মায়ের দিকে, আবার বলল, সেদিন বাবা যখন খুলনা গেল সে রাতে না তুমি রাকিব কাকাকে কল করে বাড়ি আসতে বললা? আমরা তিনজন এক বিছানায় ঘুমালাম। তানিয়া রেগে এক চর বসিয়ে দিল বৃষ্টির গালে। কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাবার কাছে চলে গেল সে। রাকিবের মুখ পুরোই ফ্যাকাশে হয়ে গেল। সে লজ্জায় ছুটে বাড়ি থেকে পালিয়ে গেল। তানিয়া কিছুই যেন বুঝতে পারছে না এসব নোংরা কথা 7 বছরের একটা বাচ্চা মেয়ের থেকে কি করে বের হয়। এসব সত্যি নয়। এটা ফরহাদকে বলতে যেতেও তার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। মেয়ের মুখ আর দেখতে ইচ্ছে করছে না তার। সে দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে বিছানায় ছুটে গিয়ে বালিশ চেপে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। ফরহাদ স্তম্ভিত হয়ে খাবার টেবিলে বসে আছে। তার কোলে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। রাকিবকে সে আপন ছোট ভাইয়ের মতো দেখত। 2 মাস আগে গ্রাম থেকে শহরে এনে সেই ওকে এখানে একটা কাজ আর থাকার ব্যবস্থা করে দেয়। সম্পর্কে সে তার খালাতো ভাই হয়। সে যতদূর দেখেছে তানিয়া আপন ছোট ভাইয়ের মতো ব্যবহার করে এসেছে তার সাথে। কিন্তু মেয়ের কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তার অগোচরে তাদের দুজনের ভিতর যে কোনো অবৈধ সম্পর্ক থাকতে পারে তা সে ভেবেই পাচ্ছে না। বৃষ্টি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ওকে সোফায় বসিয়ে দিয়ে সে পাথরের মূর্তির মতো বসে রইল তার পাশে 2 ঘন্টার মতো। অতিরিক্ত চিন্তা করতে করতে ঘোরের জগতে চলে গেছে সে। এমন সময় ঘাড়ের পিছনে হালকা ঠান্ডা কিছুর স্পর্শ পেতে শিউরে উঠল তার সারা শরীর। শরীরে অদ্ভুত একরকম প্রশান্তি অনুভব করছেন এখন। কয়েক মুহূর্ত প্রচণ্ড মানসিক অস্থিরতার পর এমন শান্তি তার ঘোরকে ঘোরতর করে ফেলল। ফরহাদ ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। মেয়েটা বেঘোরে ঘুমাচ্ছে। স্ত্রী ঘরটাও ভিতর থেকে বন্ধ। সে হেঁটে এসে দাঁড়ালো বেলকুনিতে। বেলকুনির লোহার রেলিং বড়জোর 4 ফুট উঁচু। সে দাঁড়িয়ে আছে 9 তলা একটা বিল্ডিংয়ের 8 তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটের বেলকুনিতে। কয়েক মুহূর্ত শান্ত হয়ে দাঁড়িয়ে রইল সে সেখানে। চোখের সামনে ভেসে উঠল নিজের মা বাবা, প্রিয় আত্মীয়, বন্ধু, স্ত্রী তানিয়া, মেয়ে বৃষ্টি আর রাকিবের ছবি। রেলিং টপকে ঝাঁপিয়ে পড়ল সে নিচে। রাস্তার এপাশে গতরাতে এক ট্রাক ইট এনে রেখেছিল কেউ। ওগুলোর উপরে মুখ থুবড়ে পড়ল সে। মুহূর্তে মাথা ফেটে গিলু বেরিয়ে এলো। রক্তের স্রোত বইতে লাগলো মুখে নিচ থেকে। কয়েকবার শরীরটা সামান্য কেঁপে একদম নিস্তেজ হয়ে গেল। ছুটে এলো বিল্ডিংয়ের দারোয়ান। শুরু করলো চেঁচামেচি। একে একে জ্বলতে লাগলো বিল্ডিংয়ের সমস্ত ফ্ল্যাটের আলো। লোকের ভিড় লাগলো। পুলিশ আসলো। রাকিবও ফরহাদের আত্মহত্যার খবর পেয়ে ছুটে এসেছে। তানিয়া নির্বাক হয়ে গেল। এসব কি ঘটছে তার সাথে? নিশ্চয়ই এগুলো সত্যি নয়, কোনো দুঃস্বপ্ন দেখছে সে। পরদিন পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হলো রাকিব আর তানিয়াকে ফরহাদের খুনের দায়ে। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা দুজন মিলে ধাক্কা দিয়ে বেলকুনি থেকে ফেলে দিয়েছে ফরহাদকে। রাতটা কোনোরকম কাটলো। পুলিশ বুঝতে পারছিল না কিভাবে তদন্ত শুরু করবে। প্রতিবেশীরা বলছিল ফরহাদ হাসি খুশি মিশুক সৎ সুখী একজন মানুষ ছিল। কোনো রকম অশান্তির খবর তাদের কাছে নেই। তানিয়ার মানসিক অবস্থা বিবেচনা করেও জটিল কিছু জিজ্ঞেস করেনি তারা। কিন্তু তাদের ছোট্ট মেয়ে বৃষ্টিকে দেখে মনে হলো বাবার মৃত্যুতে বিচলিত হয়নি একটুও। কেমন যেন রাগে ফুঁসছে। তদন্ত অফিসার তাকে জিজ্ঞেস করলো তার বাবা মায়ের কোনো ঝামেলা চলছিল কিনা। কিন্তু এরপর বৃষ্টি যা বলল আঁতকে উঠলেন স্বয়ং পুলিশ অফিসার। বৃষ্টি জানালো গতরাতে সে ঘুমিয়েছিল। এমন সময় বাবা মা আর রাকিব কাকার চিৎকার শুনে জেগে ওঠে সে। তার মা আর রাকিব কাকাকে তার বাবা ধমকাচ্ছিলেন, বলছিলেন পুলিশে দেবে রাকিবকে। তখনই মা আর কাকা মিলে গলা চেপে ধরে তার বাবার।
তারপর ধাক্কাতে ধাক্কাতে বেলকনিতে নিয়ে গিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। মেয়ের মুখ থেকে এমন কথা শুনে শোকের মধ্যেও বড় একটা শখ খেলো তানিয়া। বৃষ্টি এসব কি বলছে? এর এক বিন্দুও যে সত্যি নয়। সে ঘরে চুপচাপ বসেছিল মন খারাপ করে। মানুষের চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে আসে। এরপর লোক মুখে শুনে বুঝতে পারে তাকে ভুল বুঝে ফরহাদ আত্মহত্যা করেছে। কিন্তু তার মেয়ে গত রাত থেকে এত বানিয়ে বানিয়ে বাজে কথা কেন বলছে? সে চিৎকার করে বলে উঠল, তুই আমাদের সাথে এমন কেন করছিস? তোর মিথ্যা কথার জন্য তোর বাবা আত্মহত্যা করেছে, এখন আবার আরেকটা মিথ্যা বলছিস। তোকে আমি খুন করে ফেলবো। ছুটে গেল তানিয়া মেয়ের দিকে। বৃষ্টি ভয়ে চিৎকার করে উঠল। অফিসার আটকালেন তানিয়াকে। এরপরই তানিয়াকে আর রাকিবকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। বৃষ্টির সাথে আর একটু কৌশলে কথা বলে অফিসার জানতে পারেন তাকে ঘুম পাড়িয়ে বাবা বাড়িতে না থাকলে প্রায়ই মা আর রাকিব কাকা একসঙ্গে সময় কাটাতেন। পুলিশের কোনো সন্দেহ রইল না এই খুন নিয়ে। স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে গোপন মুহূর্তে স্বামীর হাতে ধরা খাওয়া, সম্মান বাঁচাতে স্বামীকে খুন, একেবারে সাধারণ একটা মামলা। রাকিব হতভম্ব হয়ে আছে গত রাত থেকে। সে বৃষ্টিকে আপন সন্তানের মতোই স্নেহ করত, তানিয়াকে নিজের বোনের মতো স্নেহ করত। আর ফরহাদ ভাইকে সে কি করে অসম্মান করবে যে তার এত বড় উপকার করেছে? গত রাতে বৃষ্টি যে অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে এই ধরনের কোনো চিন্তা স্বপ্নেও সে মাথায় আনেনি কোনো দিন। এমন সে কেন করবে? 2 মাস পর রেখা নামের একটি মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার। যখন ফরহাদ ভাই বাড়িতে থাকতেন না, খুব কমই আসতেন বৃষ্টিদের বাড়িতে, তাও শুধু দিনে, প্রয়োজন পড়লে। রাতে আসার তো প্রশ্নই ওঠে না। আর বৃষ্টি কিনা তার বাবার সামনে বলল তানিয়া আপুর সাথে সে এক বিছানায় ঘুমায়। সে অভিমানে হতবিহ্বল হয়ে ছুটে বেরিয়ে গিয়েছিল। সারা রাত রাস্তায় রাস্তায় হেঁটে বেরিয়েছে লজ্জায় মাথা নিচু করে। মাঝরাতে একজন কল করে জানালো ফরহাদ ভাইয়ের আত্মহত্যার কথা। ছুটে এসেছিল সে। আর পরদিন কিনা ফরহাদ ভাইয়ের খুনের অভিযোগ ওইটুকু মেয়ে তুলল তার বিরুদ্ধে। বৃষ্টির এই বয়সে এতটা বোধ কিছুতেই হয়নি। নিশ্চয়ই কেউ তাকে দিয়ে এসব বলাচ্ছে, কিন্তু কে? বৃষ্টি কি বুঝতে পারছে না তার দুটো মিথ্যা কথায় তার বাবা মারা গেল আর মা আর কাকা সারা জীবনের জন্য জেলে চলে যাচ্ছে? এমনটা কেন হচ্ছে? পুরো মিডিয়া জগতে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেল। পরকীয়া প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন, শিরোনামে ফলাও করে বেড়াতে লাগলো এই ঘটনার রোমাঞ্চকর খবর। ঢাকায় আপন আর কেউ ছিল না ছোট মেয়েটার। প্রতিবেশীরাই ফুটফুটে মেয়েটিকে নিজেদের মাঝে রেখে দিলেন যাতে এমন বীভৎস নোংরা ঘটনার প্রভাব আর তার শৈশবে গেঁথে না থাকে। কিন্তু বৃষ্টির মধ্যে বিন্দুমাত্র দুঃখ, মা বাবাকে নিয়ে কৌতূহলতা দেখা দিল না। সে যেন এসবের জন্য আগে থেকে প্রস্তুত ছিল। তার দৃঢ় মনোবলের সকলেই প্রশংসা করল। প্রফেসর আমির হোসেন শুয়ে রয়েছেন তার বিছানায়। এক অচেনা অজানা ভয়ে জমে যাচ্ছে তার শরীর। তার হাতে একটি পত্রিকার পাতা। সেখানে একটা পরকীয়া খুনের ঘটনা উল্লেখ করা আছে। খুনের ভিকটিম ফরহাদ হোসেনকে খুব ভালো করে চেনেন তিনি। রাকিব নামের তার খালাতো ভাইটিকে ফরহাদের অনুরোধে সেই তার একটা ফ্যাক্টরিতে চাকরি দিয়েছিল। ফরহাদ তার ছেলের বয়সী হলেও ভালো বন্ধুত্ব ছিল তাদের। তানিয়ার সম্পর্কে সে যতটুকু জানে, এমন ব্যক্তিত্বের একটি মেয়ে এরকম অবৈধ সম্পর্কে জড়াবে না। ফরহাদের দাম্পত্য জীবন সম্পর্কে টুকটাক জানতেন তিনি। আর খুন করা তো অনেক বড় ব্যাপার। বৃষ্টি মেয়েটাকেও তিনি সন্তানের মতোই ভালোবাসতেন। এখানে সমস্যা হচ্ছে এই সমস্ত অভিযোগগুলো আসছে তাদেরই মেয়ে বৃষ্টির কাছ থেকে। এইটুকু একটা মেয়ে যে মিথ্যা কথা বলবে তা কেউই বিশ্বাস করবে না। কারণ কেন মেয়েটা মিথ্যা বলবে? তবে এক অজানা কারণে এই ছোট্ট মেয়েটিকে সন্দেহ করছেন প্রফেসর। এর পিছনে এক অদ্ভুত যুক্তি রয়েছে। গত 1 সপ্তাহ আগে নিজের 21তম বিবাহ বার্ষিকী উপলক্ষে বাড়িতে ছোটোখাটো একটা আয়োজন করেন তিনি। আমন্ত্রিত ছিল ফরহাদ, তানিয়া এবং বৃষ্টি। সন্ধ্যার পর হাসি ঠাট্টায় আলাপে মশগুল হয়ে ওঠে বাড়িটি। প্রফেসরের বাড়িটি সাদামাটা হলেও বাড়ির পিছনে আর সামনে বেশ খোলামেলা জায়গা। আলোচনার এক পর্যায়ে তিনি খোঁজ করলেন বৃষ্টিকে ঘরে কোথাও দেখতে না পেয়ে তার বুকটা কেমন ধক করে উঠল। আমির হোসেনের বাড়ির বেশ খানিকটা পিছনের দিকে একটা খোলা কুয়া রয়েছে, খুব প্রাচীন আর গভীর। ওটাকে বর্তমানে আবর্জনা ফেলানোর কাজে ব্যবহার করেন তিনি। কুয়াটার পাড় তেমন উঁচু নয়। আজ বিকেলে কাজ করার পর তিনি
ঢাকনাটা দিয়ে এসেছিলেন কিনা মনে পড়ছে না। মেয়েটা ওদিকে যায়নি তো? গেলে দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে সেদিকে চলে গেলেন। আশেপাশে বৃষ্টির দেখা পাওয়া গেল না। তিনি প্রায় ছুটে কুয়োর কাছে চলে এলেন। হায় খোদা! কুয়োর ঢাকনাটা খোলা, আর কুয়োর পাশের কাদামাটিতে স্পষ্ট দেখা যাচ্ছে ছোট জুতোর ছাপ। টর্চ আনেননি, তবুও ঝুঁকে পড়লেন কুয়োর দিকে। অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ বাচ্চা একটি মেয়ের খিলখিল হাসির শব্দে তার হাড় কেঁপে উঠল। কুয়োর নিচ থেকে বৃষ্টির শব্দ বাড়ি খেতে খেতে উপরে পৌঁছালো। দাদু, আমি নিচে। দারুণ মজা হচ্ছে এখানে। তিনি ভয়ে পেয়ে বললেন, তুমি পড়ে গেছো মামনি? না, ও আমাকে নিয়ে এসেছে এখানে ডেকে। এখানে কি যে সুন্দর জায়গা, তুমি বিশ্বাস করবে না। দাঁড়াও, আমি উঠে আসছি। বৃষ্টির কণ্ঠ। এরপরে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো একটি বাচ্চা মেয়ের হাত, পুরো হাত কাদায় ঢাকা। এ তো অসম্ভব। দড়ি দিয়েও কোনো প্রাপ্তবয়স্ক মানুষের এই কুয়োতে নামা কিংবা ওঠা অসম্ভব। প্রায় লাফ দিয়ে কুয়ো থেকে বেরিয়ে এলো বৃষ্টি। তার পুরো শরীর ভয়ানক দুর্গন্ধে ভরা আর কাদায় মাখামাখি। তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কে তোমায় নিয়ে গিয়েছিল ওটার ভিতর? একটা কালো কুচকুচে দেখতে মানুষ। তার নাকি কোনো শরীর নেই, তাই সে আমার সঙ্গে আমার শরীরে থাকবে এখন থেকে। তাই ওর ঘর দেখাতে নিয়ে গিয়েছিল। এই দেখো আমার ভিতর সে। মুহূর্তে বৃষ্টির চোখ জোড়া লাল হয়ে জলজল করে জ্বলে উঠল। মুখ ফুঁড়ে বেরিয়ে এলো যেন দুটি তীক্ষ্ণ দাঁত। এ কি দেখছেন তিনি? আঁতকে উঠে পেছাতে গিয়ে কাদায় পিছলিয়ে পড়ে গেলেন তিনি। খিলখিল করে হেসে উঠল মেয়েটা। তাকে টেনে কাদা থেকে উঠালো মেয়েটা। তার শরীরে এমন ঐশ্বরিক শক্তি কোথা থেকে এলো ভেবে কুল পেলেন না তিনি। বৃষ্টির বাবা মা সহ কয়েকজন বৃষ্টিকে আর তাকে খুঁজতে এদিকে চলে এলেন। দুজনকে কাদায় এভাবে মাখামাখি দেখে চমকে গেলেন। বৃষ্টি হাসতে হাসতে বলল, দাদা আমাকে ধরতে পারেনি, দৌড়াদৌড়ি খেলছিলাম, দেখো কিভাবে দুজনে পড়ে গেছি। তানিয়াও হাসতে হাসতে এগিয়ে গেল। এ কী করেছো তোমরা? শরীর থেকে কি বিশ্রী গন্ধ আসছে তোমাদের? চলো এখনই গোসল করিয়ে দেই। আচ্ছা, দাদি নাতনির জুটি হয়েছে তো? সবাই হেসে উঠল। মেয়েটার উপস্থিতি মিথ্যা বলার জ্ঞান দেখে চমকে উঠলেন প্রফেসর। কিন্তু চোখের সামনে যা দেখলেন তা বিশ্বাস করাও তার পক্ষে সম্ভব না। মাথা পুরোই জমে গেল তার। তিনি কোনো মতে ঘরে ফিরে এলেন। এরপর এক সপ্তাহ দেখা হয়নি পরিবারটার সাথে তার। কিন্তু তার মন বলছে পরিবারে এই অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডির পিছনে সেই দিনের ঘটনা এবং বৃষ্টি মেয়েটা কোনো না কোনোভাবে দায়ী এই কুয়োটাও। মেয়েটা এখন কোথায় আছে তিনি জানেন না। এই ঘটনার সমস্ত খোঁজ তাকে নিতে হবে, জানতে হবে এসবের যোগসূত্র কী। ফরহাদকে খুনের অভিযোগে থানায় নিয়ে যাওয়া হলো তার স্ত্রী তানিয়া এবং খালাতো ভাই রাকিবকে। পরকীয়া প্রেম, তা থেকে নৃশংস খুন, একটি বাচ্চা মেয়ের করুণ খুনের সাক্ষী। পুরো বিষয়টাই চাঞ্চল্য সৃষ্টি করলো সবার মাঝে। সবাই যা জানে তার চেয়ে বেশি কিছু জানতে আগ্রহী হয়ে উঠল। রিপোর্টাররাও তাই হুমড়ি খেয়ে পড়ল বৃষ্টির সাক্ষাৎকার নিতে। মেয়েটার বয়স ভুলে ভালো শিরোনামের খোঁজে করে চলল আজব সব প্রশ্ন। তার যেহেতু কোনো অভিভাবক ঢাকায় নেই, প্রতিবেশী ফ্ল্যাটের মানুষরাই তাকে নিজেদের কাছে নিয়ে রাখলো। বিরক্ত হলো তারা মেয়েটাকে এমন উৎপাত করায়। ঝগড়া বকাবাজি করে দূর করতে লাগলো সাংবাদিক আর অতি উৎসাহী মানুষদের। ফরহাদের ফ্ল্যাটের ঠিক বিপরীত পাশের ফ্ল্যাটে বাস করা ইঞ্জিনিয়ার খোরশেদ আলম আর তার স্ত্রী রেহানার সাথে সুসম্পর্ক ছিল বৃষ্টির পরিবারের। তারা কারো অনুরোধ ছাড়াই এসব ঝামেলা যতদিন না মিটছে বা বৃষ্টির আত্মীয়র খোঁজ না পাওয়া যাচ্ছে, ততদিন বৃষ্টিকে পালন করার দায়িত্ব নিলেন। এর মধ্যে বৃষ্টির বাবা ফরহাদ এবং মা তানিয়ার গ্রামের বাড়ির আত্মীয়রা খবর পেয়ে ছুটে আসে ঢাকায়। তারা বৃষ্টিকে তাদের সাথে নিয়ে যেতে চাইলে ফুপিয়ে কেঁদে ওঠে সে জানায় কিছুতেই এই বিল্ডিং ছেড়ে যাবে না সে কোথাও। রেহানাকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, আমি তোমার সাথে থাকবো কাকি, ওদের কাছে যাব না প্লিজ। এত মিষ্টি একটা মেয়ে। এক অদ্ভুত মায়া আর টান অনুভব করে রেহানা মেয়েটার প্রতি। সে বৃষ্টির আত্মীয়দের অনুরোধ করেন মেয়েটার মানসিক ধাক্কা সামলাতে সময় লাগবে, এখন কিছুদিন এখানেই থাক। রেহানার একমাত্র ছেলে রাব্বির সাথেও বেশ ভালো বন্ধুত্ব আছে বৃষ্টির। দুজনে একই স্কুলে পড়ে। মেয়েটা যেহেতু নিজের অধিকাংশ সময় শহরে কাটিয়েছে, আত্মীয়দের প্রতি টান সৃষ্টি হয়নি।
তাই এই অবস্থায় অপরিচিত কোথাও নিয়ে যাওয়া ঠিক হবে না। তারাও আপত্তি করেনি, উল্টো তাদের দেখে মেয়েটা ভয় পেয়ে দূরে সরে গেল, বুঝতে পেরে লজ্জা পেয়ে গেল। এরপর থেকে রেহানার পরিবারের সাথেই থাকতে শুরু করে বৃষ্টি। অন্যান্য ফ্ল্যাটের সবার ভালোবাসার নজরও রইল এর উপর। পুলিশি তদন্ত, আইনি মামলা থেকে ছোট এই মেয়েটিকে দূরে রাখার ব্যবস্থা করে চলল তারা। প্রায় 1 মাস কেটে গেল। সমবয়সী ছেলে রাব্বির সাথে ঘরেই খেলে, টিভি দেখে। রেহানার কাছে নানান গল্প শুনে দিন কাটায় এখন বৃষ্টি। এর মধ্যে ভুল করেও কখনো বাবা মা বা রাকিব কাকার প্রসঙ্গ তোলেনি সে। একদম স্বাভাবিক শিশুর মতো আচরণ করছে। এতে স্বস্তি অনুভব করলেন খোরশেদ আর রেহানা। রোজ রাতে ডান পাশে রাব্বি আর বাম পাশে বৃষ্টিকে নিয়ে গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়ান রেহানা। মাঝে মধ্যে রাব্বি আর বৃষ্টির আড়ালে ফিসফিস করতে দেখা যায় খোরশেদ আর রেহানাকে। তারা জটিল একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, যদিও বুঝতে পারছেন না এর মধ্যে আইনি ঝামেলা থাকবে কতটুকু, বৃষ্টির নানা বা দাদার বাড়ি আত্মীয়রা কতটুকু সমর্থন দেবেন, বা এত দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কিনা। বৃষ্টিকে ভালোবেসে ফেলেছে তারা। তারা নিজেদের দ্বিতীয় সন্তান হিসেবে দত্তক নিতে চান মেয়েটিকে। একটি পূর্ণাঙ্গ পরিবার না পেলে মেয়েটার সারা জীবন যে নষ্ট হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। যত বড় হবে সে তত গাঢ়ভাবে বুঝতে পারবে তার অস্বাভাবিক অনাথ হওয়ার কারণ। দিন কাটতে লাগলো। এক রাত রাব্বি আর বৃষ্টিকে নিয়ে বিছানায় শুয়ে ঘুম পাড়াচ্ছে রেহানা। কথার ছলে রেহানা বৃষ্টির মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলো, আমাদের তোমার কেমন লাগে আম্মু? হাসতে হাসতে বৃষ্টি জবাব দিল, অনেক অনেক ভালো। তুমি সারা জীবন আমাদের সাথে থাকতে চাও? রাব্বির সাথে খেলবে, এক স্কুলে পড়বে, তোমাকে আমরা তোমার বাবা মার মতো করে বড় করে তুলব। বৃষ্টি এক মুহূর্তে চুপসে গেল। রেহানা বৃষ্টির মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। বাবা মায়ের প্রসঙ্গ তোলা ভুল হয়েছে হয়তো। এক মুহূর্তে মেয়েটার পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট যেন ক্রোধে কাঁপছে। সে চেঁচিয়ে বলে উঠল, আমি কোনো বন্দি না যে কারোর সাথে সারা জীবন থাকবো। অনেক দিন বন্দি থেকেছি আর নয়, তোমরা আমাকে আর বন্দি করে রাখতে পারবে না। ভ্যাবাচেকে খেয়ে গেল রেহানা এই সামান্য কথায় মেয়েটার এমন প্রতিক্রিয়া দেখে। এক মুহূর্তের জন্য রেহানার মনের ভুল হলো, মেয়েটার চোখ দুটো লাল আকার ধারণ করে জ্বলছে। বৃষ্টি বিছানা থেকে নেমে দৌড়ে অন্য ঘরে চলে গেল। রেহানা হতভম্ব হয়ে বসে রইল। এমন আচরণ বৃষ্টিকে কখনো করতে দেখেনি সে এতদিনে। রাব্বি ঘুমিয়ে পড়েছিল, তাকে আলতো করে শুয়ে দিয়ে বৃষ্টির পিছু নিল সে। বৃষ্টি এসে দাঁড়িয়েছে বেলকনিতে। কেমন একটা অজানা ভয় কাজ করলো হঠাৎ রেহানার মনে। এখনো বাড়ি ফেরেনি খোরশেদ। ঘড়িতে 10টা 30 বাজে। বৃষ্টির একদম পেছনে এসে দাঁড়ালো রেহানা। আলতো করে মেয়েটার কাঁধ স্পর্শ করে বলল, রাগ করো না আম্মু, আমি এমনিতেই বলছিলাম, তুমি যদি না চাও আমরা তোমাকে আটকে রাখবো না, তুমি যেখানে চাও সেখানেই যেতে দেব তোমাকে। বৃষ্টি এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। ধীরে ধীরে ঘাড় সামান্য বাঁকা করে রেহানার দিকে তাকালো। তার চোখে এমন দৃষ্টি দেখে রেহানার অন্তরাত্মা কেঁপে উঠল। বৃষ্টির 2 চোখ ঠিকরে বের হচ্ছে লাল আভা। কি হিংস্র লাগছে এইটুকু বাচ্চা মেয়েটাকে। কয়েক পা পিছিয়ে এলো রেহানা আটকে। বৃষ্টি খিলখিল করে হেসে উঠল। এরপর বিদ্রূপ করে বলতে লাগলো, বিশ্বাসঘাতক, তুমি কি ভেবেছ তোমার সম্পর্কে কিছুই আমি জানি না? অসাড় হয়ে এলো রেহানার পা। এই কণ্ঠ কি আসলে বৃষ্টি কিনা বুঝতে পারছে না। বৃষ্টি বলে চলল, তুমি একটা ধোঁকাবাজ, নষ্ট মহিলা। রাব্বি আসলে তোমার ছেলে, কিন্তু ওর বাবা খোরশেদ কাকা না, অন্য কেউ। তুমি এতদিন এটা লুকিয়ে গেছো। তোমার সম্পর্ক আছে অন্য এক পুরুষের সাথে। তুমি ধোঁকা দিয়েছো নিজের স্বামী আর সন্তানকে। আজ রাতেই তোমার স্বামী আর ছেলে জানতে পারবে সমস্ত কথা। তোমাকে কোনোদিন ক্ষমা করবে না ওরা। আমাকে তুমি সারা জীবন বন্দি করে রাখবে না। দেখো কি মজা হয় এখন। এইসব কথা একটা 7 বছরের বাচ্চা মেয়ের মুখ থেকে বের হতে পারে, তা স্বচক্ষে কেউ না দেখলে বিশ্বাস করবে না। বৃষ্টির চোখ থেকে বের হওয়া লাল আভা দেখার পর থেকে একটা ঘুরে চলে গেছে রেহানা। তার চিন্তা করার শক্তি লোপ পেয়েছে, চলার বা কথা বলার শক্তিও তার নেই। হতভম্ব হয়ে বিস্ফোরিত চোখ মেলে দাঁড়িয়ে রইল সে। রেহানা অনেক কষ্টে বিড়বিড় করে বলল, আমি ধোঁকাবাজ? রাব্বি খোরশেদের ছেলে নয়, ও আমার অবৈধ সন্তান। এমন কথা তুমি কি করে বলতে পারলে বৃষ্টি আম্মু? বৃষ্টি এগিয়ে এলো তার আরও কাছে। ফিসফিস করে বলল, এটাই সত্যি কাকি,
তুমি ভাবো, বিশ্বাস করো, এখনই তোমার স্বামী চলে এসে সব জেনে যাবে। তোমার সন্তান বাকি জীবন তোমাকে অভিশাপ দেবে। ভেবে দেখো তোমার এখন কি করা উচিত। লজ্জা, লজ্জা। কিন্তু সে কি করে জানবে? তুমি কি করে জানো এসব? তুমি যা বললে তা তো আমি নিজেই জানতাম না। আমি কি সত্যি নষ্টা আর ধোঁকাবাজ? ঘুমের ঘোরে বিড়বিড় করে কথাগুলো বলল রেহেনা। তার চিন্তা শক্তি ফিরে আসছে। বৃষ্টি চঞ্চল হয়ে উঠল, বলল, তুমি নষ্টা, ধোঁকা দিয়েছো স্বামীকে এতগুলো বছর। তুমি তাকে জানাবে সত্যিটা। এখন তোমার যা করণীয় তা করো। কি করণীয় আমার? সম্মান বাঁচাও। ঘুমের ঘরে মানুষ যেভাবে হাঁটে সেভাবে হেঁটে রিডিং টেবিলের কাছে চলে এলো রেহেনা। একটা কলম আর খাতা তুলে নিল সামনে। টেবিলের দিকে ঝুঁকে 5 মিনিট সময় ব্যয় করে কিছু একটা লিখলো। কলম দিয়ে ওটা চাপা দিয়ে হেঁটে হেঁটে ফিরল আবার বেলকুনিতে। হঠাৎই ঘাড়ের পিছন শীতল একটা বাতাস অনুভব করলো সে। চোখের সামনে ভেসে উঠল রাব্বি, খোরশেদ আলমের মুখ আর ফরহাদের লাশের ছবি। বিড়বিড় করে বললেন, পাপ করেছি আমি, এর প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আমি নষ্টা, ধোঁকাবাজ, আমার শাস্তি চাই। খিলখিল করে হেসে উঠল বৃষ্টি। আর কিছু ভাবল না রেহেনা। এক মুহূর্তে ছুটে গিয়ে বেলকুনির রেলিং টপকে ঝাঁপিয়ে পড়ল রাস্তায়। মুখ থুবড়ে পড়ল রাস্তায়। তার শরীরটা কয়েক মুহূর্তেই, হয়তো কয়েক মিনিট প্রাণ ছিল তার দেহে। ছটফট করলো শরীরটা। এরপরই মারা গেল সে। মাথা পেটে গিলু বেরিয়ে রয়েছে, রক্তে ভিজে যাচ্ছে রাস্তাটা। খুব বেশি দিন হয়নি এই রাস্তাটাই শুষে নিয়েছিল সেদিন ফরহাদের তাজা রক্ত। সময়টাতে মানুষের চলাচল বেশ ভালোই ছিল। সকলে চমকে উঠলেন ভারী কিছু পড়ার শব্দে। ছুটে আসলেন লাশটার কাছে। এমন বীভৎস মৃত্যুর সাক্ষী হয়ে অসুস্থ হয়ে পড়লেন মুহূর্তে লোকগুলো। তবু লাশটা ফেলে পালিয়ে যাওয়া যায় না। ঠায় দাঁড়িয়ে রইল সবাই। সেখানে দাঁড়িয়ে হেসেই চলেছে বৃষ্টি, যেন খুব মজার একটা ঘটনা ঘটেছে। মানুষকে কত সহজে মিথ্যা বিশ্বাস দিয়ে প্রভাবিত করা যায়, এমনকি নিজেকেও পুরোপুরি বিশ্বাস করে না সে। তার পিছনে এসে দাঁড়িয়েছে রাব্বি। ঘুম থেকে জেগে কি ঘটছে বুঝতে পারেনি। চোখ ডলতে ডলতে অবাক হয়ে বৃষ্টির হাসি দেখছে। মা কোথায়? বৃষ্টি ঘুরে তার দিকে তাকাতেই ভয়ে কুঁকড়ে উঠল রাব্বি। একই চেহারা হলেও এ যে তার চিরচেনা খেলার সঙ্গী বৃষ্টি নয়, এক মুহূর্তে বুঝে ফেলল সে। বৃষ্টি তার দিকে এগিয়ে এলো, বলল, একটা মজার জিনিস দেখবে রাব্বি? বারান্দায় রেলিং দিয়ে উকি দাও, দেখো তোমার মা কি করছে। রাব্বি বিস্মিত হলো। প্রায় ঠেলতে ঠেলতে তাকে বেলকুনিতে পাঠালো বৃষ্টি। নিজে আড়ালে দাঁড়িয়ে রইল। মা বাবার করা নিষেধ আছে, ছোটদের বেলকুনিতে যাওয়া যাবে না। বৃষ্টি বলল, রেলিং ধরে উঁচু হয়ে নিচে উকি দাও, মজার একটা দৃশ্য দেখবে। সদ্য ঘুম থেকে উঠেছে সে, মাথায় কিছুই ঢুকছে না। রেলিংয়ের কাছে যেতে তার ভয় করছে। বৃষ্টি ধমকে উঠল। কিছুটা এগিয়ে রেলিং ধরে উঁচু হয়ে ঝুঁকে দেখার চেষ্টা করলো সে রাস্তাটা। নিচ থেকে একটা লোক উপরে তাকিয়ে অসতর্কভাবে ছোট ছেলেটাকে রেলিংয়ে উঠতে দেখলো। চেঁচিয়ে উঠল সে, এই ছেলে পড়ে যাবে তো। বাকিরাও লাশের দিক থেকে চোখ সরিয়ে উপরে তাকালো। অনুমান করলো ওখান থেকে লাফিয়ে পড়েছে মেয়েটা। চিৎকার করলো একত্রিত হয়ে সবাই, এই ছেলে, কি করছো তুমি? নিচে নেমে মায়ের কাছে যাও। বৃষ্টি হেসে উঠল আবার, বলল, মায়ের কাছে যাও খোকা। পর মুহূর্তে রাব্বি গলার পিছনে শীতল একটা হাতের স্পর্শ পেল। ওটার ধাক্কায় তাল হারিয়ে ফেলল সে। পা উঠে এলো রেলিংয়ের খাঁজ থেকে উপরে। মাথা ঝুঁকে পড়তে লাগলো সামনে। রেলিং টপকে নিচে নামতে লাগলো তার ছোট শরীর। রাস্তার লোকগুলো হতভম্ব হয়ে ছুটে গেল ছেলেটাকে ধরার জন্য। কিন্তু তার আগেই রাস্তায় আছড়ে পড়ল ছেলেটির শরীর। থেতলে গেল ছোট্ট শরীরটা। আর্তনাদ আর হইচয়ে অস্থির হয়ে উঠল রাস্তা, পরিবেশ। ছুটে আসতে লাগলো মানুষ। যারা দুটো ক্ষতবিক্ষত লাশ দেখলো, তারা যে এরপর কত রাত ঘুমাতে পারেনি এর হিসাব মেলা অসম্ভব। এতই বীভৎস দেখালো ওগুলোকে। নিজের স্ত্রী আর একমাত্র ছেলেকে হারিয়ে উম্মাদের মতো ছটফট করে কাঁদতে লাগলো খোরশেদ আলম। সমস্ত রাগ এসে পড়েছে ছোট ওই মেয়েটার উপর। বৃষ্টি মেয়েটাই অপয়া, কিন্তু মেয়েটার উপর রাগ করে কী লাভ? ওর যে কোনো দোষ নেই ওদের মৃত্যুর পেছনে, তাও বুঝতে পারছে সে। এইটুকু বাচ্চা মেয়ে জীবন, মৃত্যুর কি বোঝে? পুলিশ অবশ্য স্বীকার করে নিয়েছে এটা একটা আত্মহত্যা।
লাশ দুটো ময়না তদন্ত করতে পাঠানোর পরই পুলিশ তল্লাশি চালিয়েছে পুরো ফ্ল্যাটটায়। সহজেই খুঁজে পেয়েছে সুসাইড নোট। কিন্তু যে কারণে রেহেনা আত্মহত্যা করেছে তা অবিশ্বাস্য লাগছে খোরশেদের কাছে। মেয়েটা শুধু তার স্ত্রী নয়, কলেজের বান্ধবী, প্রেমিকা। এরপর এই সম্পর্কে জড়িয়েছে তারা। রেহেনা তাকে ধোঁকা দেওয়ার চেয়ে নিজের মৃত্যুকে আগে বেছে নিত। সে কিনা সম্পর্কে জড়াবে অন্য কোনো পুরুষের সাথে। রেহেনা আত্মহত্যা পত্রে লিখেছে তার অগোচরে আরেকজন পুরুষের সাথে সম্পর্কে জড়ায় সে অনেক বছর আগে। আবেগের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার গর্বে আসে রাব্বি। নিজের ভুল বুঝতে পারে সে হঠাৎ, কিন্তু খোরশেদের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে এতদিন জানায়নি সে। কিন্তু মানসিক চাপ আর পাপবোধ তাকে গিলে খাচ্ছে, তাই আত্মহত্যা করছে সে। রাব্বি তাদের সন্তান নয়, এ মুখ কাউকে দেখাতে পারবে না সে। হাতের লেখা যে রেহেনার তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু খোরশেদ মনে প্রাণে জানে এসব মিথ্যা। কোনো পরীক্ষার প্রয়োজন নেই এটা বিশ্বাস করতে রাব্বি তার আর রেহেনার সন্তান। কিন্তু রেহেনা এমনটা কেন লিখবে, কেন আত্মহত্যা করবে জীবন নিয়ে এত আশাবাদী থাকা মেয়েটা? ছোট্ট রাব্বি কি দোষ করেছিল? বৃষ্টি জানায় সে ঘুমিয়েছিল। হঠাৎ রেহেনা কাকির কান্নার শব্দে ঘুম ভেঙে যায় তার। উঠে দেখে রাব্বিকে জড়িয়ে ধরে কাঁদছে কাকি। বলছে, ওকে বলিস আমায় ক্ষমা করে দিতে। এরপরই ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে রেহেনা বেলকনি থেকে। বৃষ্টি কিছু বুঝে ওঠার আগেই তার পিছু পিছু ছুটে গিয়ে লাফিয়ে পড়ে রাব্বিও। পুলিশ অনেক খুঁজেও আর কোনো নতুন তথ্য জোগাড় করতে পারে না। ছোট মেয়েটার কথা অবিশ্বাস করারও কিছু নেই। প্রাচীন কুয়োটার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রফেসর আমির হোসেন। রাত নেমে এসেছে। কেমন একটা অস্থিরতা কাজ করছে তার মনের ভিতর। এই কুয়োটার ভিতরে যেন লুকিয়ে রয়েছে অনেক রহস্য, যার কিছুই তিনি জানেন না। তার মন বলছে কুয়োর ভিতর ঝাঁপিয়ে পড়লেই কেবল জানতে পারবেন সেই রহস্যটা কি। আজকাল প্রায় রাতে দুঃস্বপ্নে এই কুয়োটাকে দেখতে পান তিনি। কেউ যেন তাকে ডাকছে এর ভিতর থেকে, বলছে ভিতরে নেমে আসো। তিনি ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে ফেলেন। তখনই আচমকা ঘুম ভেঙে যায় তার। ধরপড় করে জেগে ওঠেন তিনি। ফরহাদের মৃত্যুর রহস্য সম্পর্কে কৌতূহলী হয়ে উঠেছিলেন তিনি। বৃষ্টির সে রাতে কুয়ো থেকে উঠে আসার বিষয়টাও মাথা থেকে যায়নি। এর মধ্যে অবশ্য বৃষ্টির সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তিনি। তবে এই বিল্ডিংয়ের যে পরিবারটি তাকে আশ্রয় দিয়েছেন তারা কারোর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না মেয়েটিকে। সাংবাদিক থেকে শুরু করে নানান কৌতূহলী মানুষ নাকি প্রায় মেয়েটার সঙ্গে দেখা করার জন্য তাদের বিরক্ত করেন। প্রফেসর বুঝতে পারছেন পরিবারটি যা করছে বৃষ্টির ভালোর জন্যই করছে, তাই আর বিরক্ত করলেন না পরিবারটিকে। কি দরকার মেয়েটার জীবনে ঘটা ভয়াবহ ঘটনা খুঁচিয়ে তার সামনে বারবার উপস্থিত করা? হয়তো মেয়েটার সম্পর্কে তার মনের সন্দেহ অমূলক, কিন্তু তাকে বেশ বিরক্ত করছে এই কুয়োটা। একটা নেশার মতো টানছে তাকে। তিনি ধীরে ধীরে কুয়োটার আরও কাছে এগিয়ে গেলেন। উকি দিয়ে তাকালেন অন্ধকারে গহ্বরের ভিতর। একটা ছোট হাত যেন সেই মুহূর্তে বেরিয়ে এলো অন্ধকার ফুঁড়ে। তাকে আহ্বান করছে কুয়োয় নামতে। খিলখিল করে একটা পরিচিত হাসির শব্দ ভেসে এলো কানে। একই বিল্ডিং থেকে পরপর দুটো এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা আলোড়ন সৃষ্টি করলো সবখানে। প্রথমে তানিয়া আর রাকিব মিলে ধাক্কা দিয়ে 8 তলার বেলকুনি থেকে বৃষ্টির পিতা ফরহাদকে ফেলে দিয়ে হত্যা করলো। তার মাসখানেক পরে বৃষ্টিকে আশ্রয় দেওয়া একই বিল্ডিংয়ের একই ফ্লোরের রেহেনার তার সন্তানকে নিয়ে বেলকুনি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলো। দুটো ঘটনার সাক্ষী একজন 7 বছরের বাচ্চা মেয়ে। এটা কাকতালীয় কিছু বলে বিশ্বাস করলো অধিকাংশ মানুষ। বৃষ্টি নামের ফুটফুটে মিষ্টি মেয়েটার প্রতি সহানুভূতি অনুভব করলো। তবুও কেউ কেউ এটাও চুপিসারে বলতে লাগলো এই ছোট মেয়েটাই অপয়া, তাকে তার নানা বা দাদার বাসাতেই পাঠিয়ে দেওয়া উচিত। সপ্তাহখানেক কেটে গেল। স্ত্রী এবং পুত্রের শোক ভালো মতো কাটেনি ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের। বৃষ্টিকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন তিনি। বৃষ্টি একদিন বলল, কাকা, আমার এই বিল্ডিংয়ে থাকতে ভালো লাগে না, শুধু ভয় ভয় করে। আমি আমির দাদুর বাড়িতে গিয়ে থাকবো। খোরশেদ কিছুটা অবাক হলো। সে যতটুকু জানে বৃষ্টির দাদুর নাম নুরুল ইসলাম। সে জিজ্ঞেস করলো, তোমার এই দাদু কোথায় থাকেন? এরপর বৃষ্টি বলতে লাগলো প্রফেসর আমির সম্পর্কে যতটুকু সে জানে। বৃষ্টি মেয়েটাকে আজকাল অসহ্য লাগছিল তার, কিন্তু হঠাৎ করে তাড়িয়েও দিতে পারছিলেন না। ভালো করে একটু খোঁজ করতে প্রফেসর আমির হোসেনের বাড়ির সন্ধান পেলেন।
এও জানতে পারলেন রক্তের সম্পর্ক না থাকলেও বেশ ভালো বন্ধুত্ব ছিল লোকটার সাথে বৃষ্টির বাবার। পুলিশের সাহায্য নিল খোরশেদ। পুলিশ বৃষ্টিকে অনুরোধ করলো, আপন রক্তের কারো কাছে থাকাটাই তোমার জন্য এখন ভালো হবে, দূর সম্পর্কের মানুষের কাছে না থেকে। ফুপিয়ে কেঁদে উঠল বৃষ্টি, জেদ করলো আমির দাদুর বাড়িতেই সে যাবে। দাদু তাকে অনেক ভালোবাসে। অগত্যা বৃষ্টিকে আর বাধা দিল না পুলিশ। খোরশেদকে অনুরোধ করলেন পৌঁছে দিতে। তার বেশ কিছু পোশাক একটা ব্যাগে ভরে একটা গাড়ি রিজার্ভ করে খোরশেদ আলম প্রফেসর আমির হোসেনের বাড়ির দিকে রওনা হলেন। প্রফেসর আমির হোসেনের বাড়ির পিছনের অংশ, কুয়োটার ভিতর থেকে বেরিয়ে আসা ছোট হাত আর ভেসে আসা হাসি যে ফরহাদের মেয়ে বৃষ্টির, তাতে প্রফেসরের কোনো সন্দেহ নেই। তাকে খুব করে টানছে একটা মায়া। এগিয়ে গেলেন তিনি কুয়োটার আরেকটু সামনে। জানেন মেয়েটার হাত শুধু স্পর্শ করতে হবে তাকে, এরপর ওই হাতটাই তাকে টেনে নিয়ে যাবে কুয়োর তলে। চোখের সামনে ভেসে উঠবে এক অনন্য নতুন জগৎ। তিনি ডান হাতটা উঁচু করলেন, ধীরে ধীরে এগিয়ে দিতে লাগলেন সামনের দিকে। হচ্ছেটা কি এখানে? চমকে পেছনে তাকালেন আমির হোসেন। তার স্ত্রী আশা দাঁড়িয়ে রয়েছে। আমির হোসেনকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে বললেন, রোজ রাতে এই কুয়োটার কাছে আসার কি দরকার পড়ে তোমার? বুঝি না। বুড়ো হয়ে যাচ্ছ, কোনো দুর্ঘটনা যদি ঘটে? হুঁশ ফিরে এলো প্রফেসরের। এক মুহূর্তে অনুধাবন করতে পারলেন কি করতে চলেছিলেন তিনি। তার স্ত্রী এ সময় না এলে মহা ভয়ানক এক পরিস্থিতির শিকার হতেন তিনি। কুয়োটার ভিতরে এমন কিছু একটা আছে যা মানুষের চিন্তা শক্তিকে লোভ করিয়ে প্রভাবিত করে, যা খুশি তাই করাতে পারে। এটাই তাকে এখানে টেনে এনেছিল। স্বপ্নেও ঢুকে যাওয়ার ক্ষমতা আছে ওটার। বিব্রত হয়ে দ্রুত ঢেকে দিলেন কুয়োটা। এরপর স্ত্রীর পিছু পিছু ঘরে ফিরে গেলেন। পরদিন টিভিতে যে খবর দেখলেন তাতে তার শরীরে সব রক্ত যেন জমে গেল। বৃষ্টিকে দেখাচ্ছে টিভিতে। বৃষ্টিকে যে পরিবার আশ্রয় দিয়েছিল সে পরিবারের কর্ত্রী তার একমাত্র পুত্রকে নিয়ে বেলকনি থেকে লাফিয়ে আত্মহত্যা করে মারা গিয়েছে। স্বামীকে ধোঁকা দেওয়ার পাপবোধ থেকে নাকি আত্মহত্যাটা করেছেন। তার মন আবার বলে উঠল, ঘটনাটি কাকতালীয় নয়। সে রাত বৃষ্টি আর এই প্রাচীন কুয়োটার সাথে এর কোনো না কোনো সম্পর্ক রয়েছেই। এরপর সপ্তাহখানেক কেটে গিয়েছে। খোরশেদ আলম ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। চিৎকার করে বৃষ্টি দেখিয়ে দিল প্রফেসরের বাড়িটা। তার চোখ মুখ থেকে আনন্দ যেন ঝরে ঝরে পড়ছে। এত খুশি হতে মেয়েটাকে অনেক দিন দেখেনি খোরশেদ। কেমন একটা মায়া মায়া অনুভব করলো সে মেয়েটার প্রতি। বড় গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো দুজনেই। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে রীতিমতো দম বন্ধ হয়ে এলো প্রফেসর আমির হোসেনের। বৃষ্টি দাঁড়িয়ে রয়েছে তার সামনে। স্বপ্ন দেখছে নাকি সে? বৃষ্টির মুখ আনন্দে বিস্তৃত হয়ে আছে। সে দাদু বলে চিৎকার করে জড়িয়ে ধরল তাকে। হতভম্ব ভাব কেটে গেল প্রফেসরের। মেয়েটা নিষ্পাপ মুখের দিকে তাকিয়েই এক মুহূর্তে নিজেকে তিরস্কার করলেন। এই মিষ্টি মেয়েটাকে নিয়ে কিনা কি সন্দেহ করছিলেন তিনি। এর মধ্যে বিন্দুমাত্র দোষ থাকতে পারে না। চুমু খেলেন বাচ্চা মেয়েটির কপালে, তুলে নিলেন কোলে। পরিচিত হলেন ইঞ্জিনিয়ার লোকটার সাথে। লোকটাকে দেখেই চিনেছিলেন তিনি। ইনি আশ্রয় দিয়ে এসেছে এতদিন বৃষ্টিকে। মর্মান্তিক ট্র্যাজেডি বয়ে গেছে লোকটার উপর দিয়ে। লোকটা সমস্ত কথাই খুলে বললেন প্রফেসরকে। প্রফেসর আর তার স্ত্রী ছাড়া এত বড় বাড়িতে আর কেউ থাকে না। বৃষ্টির দায়িত্ব নিতে এক মুহূর্ত ভাবলেন না প্রফেসরের স্ত্রী নাজমা খাতুন। কোলে নিয়ে আদর করতে করতে নিজের ঘরে নিয়ে গেলেন তিনি। খোরশেদ সাহেব বিদায় নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। এক মুহূর্ত মেয়েটার জন্য হু হু করে উঠল তার হৃদয়টা। এখন তার আপন বলতে তার কেউ রইল না। রেহেনার শেষ ইচ্ছা ছিল এই মেয়েটাকে দত্তক নেওয়া। সিদ্ধান্ত নিল পরিস্থিতি স্বাভাবিক হলে চেষ্টা করবে মেয়েটাকে দত্তক নিতে। বৃষ্টির সাথে গল্প করে খেলে দুলেই সন্ধ্যা পর্যন্ত সময় পার করে দিলেন প্রফেসর। সন্ধ্যার বেশ খানিকটা পর প্রফেসর রিডিং রুমে বসেছিলেন। হঠাৎ তার স্ত্রী ব্যগ্র হয়ে ছুটে এলেন। বৃষ্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না, দেখেছ ওকে? বুকটা খস করে উঠল প্রফেসরের। মুখ তবুও শান্ত করে বললেন, দেখছি, দাঁড়াও। ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলেন তিনি বাড়ির পেছনে। আজ হয়তো পূর্ণিমা রাত, চারদিকে জ্যোৎস্নায় ফকফকে হয়ে আছে। তিনি দূর থেকে দেখতে পেলেন একটা বাচ্চা মেয়ে বসে আছে কুয়োর একেবারে কিনার ঘেঁষে। তিনি ছুটে গেলেন সেখানে। বৃষ্টি, তুমি এখানে কি করছো?
চলে এসো বলছি, পড়ে যাবে। খিলখিল করে হেসে উঠল মেয়েটা। শরীর কেঁপে উঠল প্রফেসরের। হাসিটা অদ্ভুত আর বাচ্চা সুলভ নয়। আহ্বান করলো বৃষ্টি তাকে। এদিকে আসো দাদু, বসো আমার পাশে। এগিয়ে গেলেন তিনি বৃষ্টির কাছে। অসতর্ক ভঙ্গিতে ঝুঁকে পড়ল বৃষ্টি কুয়োর দিকে। হেসে বলল, ওখানে তাকালে শুধু আধার দেখা যায়। দেখেছো তুমি? আসলে কি ওখানে শুধুই আধার আছে? সেখানে যে কত রহস্য লুকিয়ে আছে তা তোমার জানতে ইচ্ছে করে না দাদু? বাচ্চা সুলভ কথা এগুলো নয়। কৌতূহলী দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছেন তিনি। মেয়েটার চোখ দুটো এত লাল লাগছে কেন? তুমি এই কুয়োর রহস্য জানতে চাও না দাদু? চলো আজ তোমাকে এর রহস্য দেখিয়ে নিয়ে আসি। একটি হাত বাড়িয়ে দিল মেয়েটা। কপাল ভিজে উঠছে বৃদ্ধ লোকটার। সে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে তুমি? খিলখিল করে আবার হেসে উঠল মেয়েটার হাত পা ছুঁড়ে। তুমি আমায় চেনো না বুড়ো? কিছুক্ষণ দম বন্ধ করে রাখলেন আমির হোসেন। তারপর উচ্চারণ করলেন, সে রাতে কুয়োয় পড়ে গিয়েছিল বৃষ্টি, আমি ছুটে এলাম। এরপরই কুয়ো থেকে উঠে এলে তুমি। আমি এতদিন ভাবতাম এসব ভুল, মনে বিকৃত ভুল চিন্তা, কিন্তু সব সত্যি। তুমি বৃষ্টি নও, তার রূপ ধরে উঠে আসা অন্য কেউ। কি চাও তুমি? এখানে কেন আবার ফিরে এলে? কি বলছো এসব তুমি পাগলের মতো দাদু? মনে যা আসছে তাই। আমিই বৃষ্টি। আমি এখানে আসবো না তো কোথায় যাব? নিজের ঘর ছেড়ে বুঝি দূরে থাকতে ভালো লাগে? দেখো না, তোমার কাছে ফিরে আসার জন্য আমি কি কাণ্ড ঘটালাম। যারাই আমাকে বাঁধনে আটকাতে চেয়েছে, কি পরিণতি হয়েছে তাদের। বিস্ফোরিত হয়ে উঠল আমির হোসেনের চোখ জোড়া। নিজের মনের ভিতর লুকিয়ে থাকা কি একটা জটিল সমস্যা যেন সমাধান হয়ে গেল কয়েক মুহূর্তে। মন বলে উঠল, তুমি যা সন্দেহ করেছিলে তাই। মেয়েটাই সমস্ত কিছুর মূলে। সে শিশুর পবিত্র চেহারার পিছনে লুকিয়ে থাকা এক পিশাচী। আর মেয়েটার মূল্যে রয়েছে প্রাচীন কুয়ো। মূল্যের সন্ধানে যাও, কুয়োর ভিতরে নামো, ভেদ করো সমস্ত রহস্য। মেয়েটার চোখ ঠিকরে বের হচ্ছে লালচে আভা। এসো দাদু, ভয় কিসের? মাথার পিছনে ঠান্ডা শীতল একটা স্পর্শ অনুভব করলেন বৃদ্ধ প্রফেসর। হাসিতে উদ্ভাসিত হয়ে আছে বৃষ্টির মুখ। শক্ত করে চেপে ধরল সে বৃদ্ধের হাত। জেলখানার গরাদের পিছনের একটা ঘরে শুয়ে আছে তানিয়া। জগতের সমস্ত বিষণ্ণতা এসে ভর করে আছে তার চোখে মুখে। এক রাতে যে এভাবে তার সুন্দর সোনার সংসার তছনছ করে কেউ তাকে ধাক্কা মেরে নরকে ফেলে দিতে পারে। কয়েক মাস আগে কোনো জ্যোতিষী এই ভবিষ্যৎবাণী দিলেও সে হেসে উড়িয়ে দিত, কিন্তু এখন তা বাস্তব। নিজের স্বামী ফরহাদের মৃত্যু এখনও মেনে নিতে পারছে না সে। তার উপর ফরহাদকে খুনের অভিযোগে তাকে ধরে আনা হয়েছে। ভাতৃসম রাকিব আর তাকে নিয়ে তৈরি করা হয়েছে অবৈধ সম্পর্কের গুঞ্জন। এর কোনো মানে হয়? বৃষ্টির সেরাতে কি হয়েছিল? নিজের আপন মেয়ে কেন মিথ্যা বলে তাদের এত বড় সর্বনাশ করবে? এইসবই ভাবছিল শুয়ে শুয়ে সে। এমন সময় একটা ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল তার শরীরের উপর দিয়ে। চমকে উঠে বসল সে। হালকা ডিম লাইটের আলোতে গরাদ্দের ওপাশে একটা মানুষের অবয়ব দেখতে পেল সে। কে? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। গরাদ ভেদ করে লোকটার শরীর ঢুকে এলো ঘরের ভিতরে। পুরো শরীর জমে গেল তার। লোকটা আর একটু তার কাছে এগিয়ে আসতে। ফরহাদ দাঁড়িয়ে আছে তার সামনে। ওর সারা শরীর রক্তে চুপচুপ করছে। একটা হাত মুচকে উল্টো দিকে ঘুরে আছে। মাথা থেকে সরে ঝুলে আছে তার গিলু। ফরহাদের যে লাশ সেদিন রাস্তায় পড়ে থাকতে দেখেছিল, ওটাই যেন কবর খুঁড়ে উঠে এসেছে। থরথর করে কাঁপছে সে, চিৎকার করতে পারছে না। ফ্যাস ফ্যাসে শব্দ বেরিয়ে এলো ফরহাদের কণ্ঠ ফুঁড়ে। কেমন আছো তুমি তানিয়া? আমাকে খুন করে বেশ আরামে ঘুমাচ্ছ দেখি। তোমার খুনি বন্ধুকে সাথে নিয়ে ঘুমালে না কেন? কি দোষ করেছিলাম আমি? কেন তুমি ধোঁকা দিলে আমায়? কেন তোমরা দুজনে মিলে আমাকে ধাক্কা দিয়ে বেলকুনি থেকে ফেলে খুন করলে? বিশ্বাস করো ফরহাদ, এসব কিছুই সত্যি না। সামান্য জোর এসেছে তানিয়ার কণ্ঠে। চুপ, তুই বিশ্বাসঘাতিনী। এখন তুই আমার সঙ্গী হবি মৃত্যুর পরের এই নিঃসঙ্গ জীবনে। আর কোনো কথা বলতে পারল না তানিয়া। ফরহাদ মচকানো হাতটা একটানে সোজা করে শক্ত করে চেপে ধরল তার গলা। ছটফট করতে লাগলো সে, হাত পা ছুটতে লাগলো। পিপাসা গলা শুকিয়ে এলো, ফুসফুস ভরে এলো শূন্যতায়। একসময় নিস্তেজ হয়ে গেল তার শরীর।
ধপাধপ শব্দ শুনে ছুটে এলো এক কনস্টেবল। দ্রুত গেট খুলে ভিতরে ঢুকলো। বিস্মিত হয়ে দেখলো আতঙ্কে বড় বড় হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে মেয়েটার খোলা দুই চোখ, মুখ হা হয়ে খোলা। বেশ কিছুক্ষণ লাগলো তার এটা বুঝতে যে মেয়েটা মারা গেছে। সে রাতে পুরুষদের কয়েদখানা থেকে খবর এলো আর এক কয়েদির দম বন্ধ হয়ে মরার খবর। ছেলেটার নাম রাকিব, ফরহাদের খালাতো ভাই এবং তার হত্যা মামলার দ্বিতীয় আসামি। চুপচাপ নিজের ঘরের বিছানায় বসে আছে ইঞ্জিনিয়ার খোরশেদ আলম। বৃষ্টিকে আজ প্রফেসর আমির হোসেনের ওখানে রেখে আসার পর থেকে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। জানেন ঘুম আসবে না, তবুও একটু চেষ্টা করবেন ঘুমানোর। এমন সময় তার মনে হলো একটা বাচ্চা ছেলে যেন দৌড়ে গেল দরজার সামনে দিয়ে। কম্পিত বুক নিয়ে বিছানা থেকে নেমে বেরিয়ে এলেন ঘর থেকে। আঁতকে উঠলেন তিনি। চোখে ভুল দেখছেন নাকি? ঝাপসা আলোতে দেখা যাচ্ছে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে বেলকুনিতে। ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছেন তিনি সেদিকে।